আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত ও অপরাধী সেনা অফিসারদের পক্ষ থেকে ওয়াকারুজ্জামান মুখোমুখি। তো অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আর অপরাধী সেনা অফিসারদের পক্ষ থেকে ওয়াকারুজ্জামান, এই দুইজন কিন্তু মুখোমুখি। থাম্বনেইলে আমি এই ছবিটা ব্যবহার করেছি। এটা একটা বাংলাদেশের জাতীয় আবহ তৈরি করে, ইমেজ বহন করে, মানুষের চিন্তাকে রিফ্লেক্ট করে। প্রতিটা মানুষের চিন্তাটা এমনই। তাইজুল এখন আর একজন ব্যক্তি নয়, ওয়াকারও সেনাপ্রধান নয়। ওয়াকার এখন অপরাধীদের নেতায় পরিণত হয়েছেন। তাইজুল ব্যক্তি থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মুখপাত্রে পরিণত হয়েছেন, প্রতিনিধিতে পরিণত হয়েছেন, প্রতীকে পরিণত হয়েছেন। আর ওয়াকার খুনি শেখ হাসিনার নিয়োজিত সেনাপ্রধান থেকে নিজেকে সরিয়ে অপরাধী সেনা অফিসারদের মুখপাত্রে, প্রতীকে, নেতৃত্বে পরিণত করেছেন। এই কারণেই বিচার এবং অভিযুক্ত মুখোমুখি। এখানে বিচারের চেহারাটা আমরা দেখতে পাই তাইজুলের মুখে, ওয়াকারের চেহারা, অপরাধী সেনা, গুম খুনকারী, হত্যাকারী, গুলি চালানো সেনা অফিসারদের মুখটাকে দেখতে পাই আমরা ওয়াকারের মধ্যে। এখন কথা হলো, এই যে দুইজন মুখোমুখি, কার পেছনে কে দাঁড়িয়ে, কার শক্তি কি? কে কিসের শক্তিতে কথা বলে? আপনারা কি ভাবতে পেরেছেন সামান্যতম যে সেনাবাহিনীর সদস্যদের বিচার হবে? এক একজনকে আদালতে হাত কড়া পরানো হবে, একজন একজন করে প্রিজন ভ্যান থেকে নামানো হবে হাত কড়া লাগিয়ে। এটা কি বিস্ময়কর লাগে না? আশ্চর্য মনে হয় না? আমি পুরো সেনাবাহিনীর কথা বলছি না, বাংলাদেশের সেনাবাহিনীকে আমরা প্রচুর ভালোবাসি। আমি আজকে এই কারণে পরিকল্পনা করে জামাটি তাদের সম্মানে পড়েছি, জলপাই কালার। কারণ এই পদক্ষেপের মাধ্যমেই সেনাবাহিনী পরিশুদ্ধ করবে নিজেদেরকে, অপরাধীদেরকে বিচারের হাতে তুলে দিয়ে। এখন পর্যন্ত এই কারণেই তাজুল ধন্যবাদ জানিয়েছেন। তার মধ্যে বলে একটা পরিবর্তন ঘটেছে, এটা সেনাবাহিনীর জন্য, অবিচারের জন্য সুবিচার। সকল আসামিদেরকে আনা হতো নর্মাল প্রিজন ভ্যানে, সেনাবাহিনীকে আনার জন্য ব্যবহার করা হয়েছে এসি, এয়ার কন্ডিশনের প্রিজন ভ্যান। এই কারণে এখন দেখেন, আদালত নির্দেশ দিয়েছে বাংলাদেশে সকল আসামিকে আনা নেয়ার জন্য এসি গাড়ি ব্যবহার করতে হবে, কারণ সকল আসামি সমান। বুঝতে পারছেন? এই এসি গাড়ি বানিয়েছে বাংলাদেশ। এটার বডি খুবই সুন্দর, ভিতরে 3টি কক্ষ আছে, এক একটি কক্ষে 12 জন করে বসতে পারবেন এবং 4 জন পুলিশ থাকতে পারবেন। ভ্যানের চালক এবং পুলিশ, 4 জন পুলিশের জন্য আছে খুবই সুন্দর চমৎকার এসি সজ্জিত ক্যাবিন, এবং রয়েছে আলাদা আলাদা 3টি ক্যাবিন। প্রতিটি ক্যাবিনে 12 জন করে বসতে পারবেন এবং প্রত্যেকটি ক্যাবিন সিসি ক্যামেরার সার্ভিলেন্সের মধ্যে থাকবে। এবং এই সিসি ক্যামেরা আদালত দেখতে পাবে, ভ্যানের চালকও দেখতে পাবে। ভ্যানের চালক এবং পুলিশেরা আসামিদের সাথে অত্যন্ত হাই ডেফিনেশন সাউন্ডের মাধ্যমে কথা বলতে পারবে। অর্থাৎ ভ্যানের ভেতরে যারা থাকবে তারা পুলিশদের সাথে বা চালকের সাথে বা একদম ক্লিয়ার শব্দের মাধ্যমে কথা বলতে পারবে, তাদের কথা বলার ব্যবস্থা রয়েছে। প্রতিটি ভ্যান হাই ফার্নিশড এবং প্রত্যেকটা ভ্যানের বডি তৈরি করা হয়েছে বাংলাদেশে, আর ইঞ্জিন সংযোজন করা হয়েছে ভারত থেকে, জাপান থেকে। জাপানের ইঞ্জিন এখানে সংযোজন করা হয়েছে, মিৎসুবিশি। এবং একই সাথে এই যে এই 90 আসামিদের সাথে জন্য যেই
এসি প্রিজন ভ্যান ব্যবহার করার উদ্যোগ নিয়েছে, অনুমতি দিয়েছে বাংলাদেশ অপরাধ ট্রাইব্যুনাল আদালত। এই কারণে আদালত এখন বিবেচনায় নিয়েছে বাংলাদেশের যত আসামিকে প্রেরণ করা হবে এই এসি সুবিধা সম্পন্ন প্রিজন ভ্যান দিয়েই তাদেরকে আদালতে আনা নেওয়ার ব্যবস্থা থাকতে হবে। প্রতিটি প্রিজন এই এসির সুবিধা থাকবে, প্রত্যেকটা আসামি এই সুবিধা এখন পাবেন। এইটা হলো একটি মেনশনেবল অগ্রগতি। তো যাই হোক, এসি গাড়িতে আনুক আর টেম্পুতে করে আনুক, তারা যে বিচারের কাছে এসেছে, কারণ চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম একটি কথা বলেছেন যে একটি দেশের রাষ্ট্র কতটা ফাংশনাল তা প্রমাণ করে তার জুডিশিয়ারি কতটা স্মুথ, এবং আইন প্রয়োগ করতে গিয়ে এবং পালন করতে গিয়ে কোনো আশঙ্কা ভয় মানুষের মধ্যে আসে কিনা। আপনি বলেন তো, আপনার মধ্যে কি, আপনাকে বলছি যিনি শুনছেন, যে এই যে আমরা দেখলাম 22 জন সেনা অফিসার, শেখ হাসিনা সহ 22 জন সেনা অফিসারকে গ্রেপ্তার করার জন্য যে চার্জশিট প্রকাশ করা হয়েছে, আপনার মনে কি শঙ্কা ছিল যে সেনাবাহিনীর লোকরা পালিয়ে যাবে কিনা, আদালতে যাবে কিনা, ওয়াকার এটা মানবে কিনা, এরকম আশঙ্কা ছিল না? ছিল, আমারও ছিল। এই ভয় থাকবে না, তাহলে বোঝা যাবে রাষ্ট্র ঠিক আছে। আপনার মনে এই ভয় আসে কিনা যে আমি যদি ডক্টর ইউনূসকে গালি দেই আমাকে অ্যারেস্ট করতে পারে, পুলিশ আমাকে ধরে নিয়ে যেতে পারে, অথবা ঘর থেকে এনে ধরে নিয়ে মেরে ফেলতে পারে, এই ধরনের ভয় আসে কিনা? এই ধরনের ভয় যদি আসে আপনার, তাহলে বুঝে নেবেন রাষ্ট্র ঠিক নেই। আপনি আপনার হৃদয়কে জিজ্ঞেস করলেই আপনি বুঝতে পারবেন রাষ্ট্রের ফাংশন ঠিক আছে কিনা। রাষ্ট্র যখন পর্যন্ত আপনার হৃদয়ের ভিতরে নির্ভয় ফিলিংস তৈরি করতে না পারবে, তখন পর্যন্ত রাষ্ট্র তার দায়িত্ব পালন করেনি। এখন বর্তমান সিচুয়েশন যে চলমান রয়েছে, এটার জন্য কি ডক্টর ইউনূস দায়ী কিনা প্রশ্ন হলো সেখানে, বা বর্তমান সেনাবাহিনী দায়ী কিনা। বর্তমান সেনাবাহিনী দায়ী হলেও ডক্টর ইউনূস দায়ী নয়, কারণ সেনাবাহিনী কিন্তু আগ থেকেই ফাংশন করে আসছে। সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিডিআর, বিজিবি, সোয়াত, এইসবের কর্মকাণ্ডের কারণেই মানুষ কিন্তু ভয় পাচ্ছে, এবং সেই ভয় এখনও কেটে যায়নি। এই কারণে দায়ী রাষ্ট্র, এই কারণে দায়ী কে? শেখ হাসিনা। কারণ এই কালচারটা তৈরি করেছে শেখ হাসিনা, ডক্টর ইউনূস নয়। এখন বরং আমরা বা মানুষ চায়ের দোকানে বসে, রাস্তায় বসে, গাড়িতে বসে তর্ক করার জন্য, নিজের অভিব্যক্তি প্রকাশ করার জন্য যে সুযোগটি পায়, এই সুযোগটির জন্যই ডক্টর ইউনূস ধন্যবাদ প্রাপ্য। এখন কথা হলো, ডক্টর ইউনূসের পিছে কে? তাইজুলের পিছনে কে? কোন শক্তি? তাইজুলের পিছনে, তাইজুলের সাথে বড় শক্তি হলো সারা পৃথিবী নির্যাতিত নিপীড়িত মানুষের দোয়া। আর রাষ্ট্রের যারা সৎ আমলা, দু একজন কথিত সাংবাদিক রয়েছেন সৎ, তারা তাইজুলের পক্ষের শক্তি এবং তাইজুলের সাহস ও সততা। সেনাবাহিনীর পক্ষে কে? মানে ওয়াকারের পক্ষে কে? অপরাধী সেনা অফিসারদের পক্ষে কে? অপরাধী সেনা অফিসার এবং ওয়াকারের পক্ষে শেখ হাসিনা, শেখ হাসিনার হিংস্রতা, ভারত, এই দেশের অপরাধী পরিবারগুলো, টাকাওয়ালা পরিবারগুলো, এদেশের ব্যবসায়ীরা, এবং এই দেশের তথাকথিত বেয়াদব, অসৎ, মিথ্যুক, তথাকথিত মুখোশধারী আওয়ামী কর্মী সাংবাদিকরা এবং টেলিভিশন চ্যানেল মিডিয়াগুলো ওয়াকারের পক্ষে থাকবে। ঠিক না? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।